একদিন পিছিয়ে 6 মে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ফিরছেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে যাবেন গুলশানের বাসায়। দুর্ভোগ তৈরি না করে স্বাগত জানানোর আহ্বান। দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবে। রাজধানীর পুরানা পল্টনে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে একটি ফ্লোর। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। শাপলা চত্বরে গণহত্যার বিচার, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ। 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক। গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে। হেফাজতে ইসলাম যে কোনো কর্মসূচি দিবে, সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ সোচ্চার থাকব। আলোচনা ছাড়া মানবিক করিডোরের সিদ্ধান্তে রাজনৈতিক মহলে উদ্বেগ। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কি ভূমিকা রাখবে বুঝতে চান রাজনীতিকরা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে 6 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একদিন পিছিয়ে 5 মে লন্ডন থেকে রওনা হবেন তিনি। শনিবার রাতে এসব তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানানোর অনুরোধ করেন। সবার দুই হাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুরুতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও শনিবার সন্ধ্যায় জানানো হয় খালেদা জিয়া ফিরবেন কাতার আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে। বিমানের ফ্লাইটে আমরা সবকিছু রেডি করে ফেলেছিলাম, তো বিমানের 11টা ছিল, দুপুর 11টা। সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার অ্যাম্বুলেন্সে ঠিক কখন আসবে। গুলশানে যৌথ সভা শেষে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া শুধু জনপ্রিয় নন, বড় সম্পদও। তাই তার দেশে ফেরায় জনগণের মধ্যে উচ্ছ্বাস থাকা স্বাভাবিক। তবে তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে সড়কে যেন কেউ ভোগান্তিতে না পড়ে নেতাকর্মীদের সে বিষয়টি নজরে রাখার আহ্বান জানানো হয়। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফিরতে মূল সড়ক ব্যবহার করবেন খালেদা জিয়া। এ সময় ওই পথে যাত্রীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে, এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসাসহ আশপাশে। সব মিলিয়ে থাকছে 3 স্তরের নিরাপত্তা। এছাড়াও সোমবার বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের একটি ফ্লোর আগুনে পুড়ে গেছে। শনিবার রাত 8:30টার দিকে ভবনটির টপ ফ্লোরে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। সাব্বির টাওয়ার মূলত বাণিজ্যিক ভবন। নিচতলায় দোকানপাট রয়েছে, ওপরে রয়েছে বিভিন্ন কোম্পানির অফিস। প্রাথমিকভাবে জানা গেছে 11 তলার ছাদে বৈদ্যুতিক বাল্বের গুদাম রয়েছে। বিল্ডিংয়ের মালিক সাব্বির স্যার, ওনার গোডাউন আছে উপরে, ওই গোডাউনের থেকে লাগছে আগুন। শর্ট সার্কিটে বিদ্যুৎ এলেন, তারপর আগুন লাগছে। গোডাউনে লাইটিং এর মালামাল ছিল ওইখানে, এই জন্য আগুন লাগছে। আগুন লাগার পরে 1 ঘন্টার ভিতরে ফায়ার সার্ভিস আসছে। আগুন আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি উপরে দিয়ে ধোঁয়া উঠতেছে। সেক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়েছে, তারা তো কাজ শুরু করতেছে।
শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত শেষ এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 4 দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন নেতারা। বলেন, ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশে পাশ করতে দেয়া হবে না। মহাসমাবেশ থেকে আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধের দাবি জানানো হয়। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরুর কথা থাকলেও 8টার মধ্যেই হেফাজতের নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। 2013 সালের 5ই মের পর সংগঠনটির এটি বড় ধরনের শোডাউন। মহাসমাবেশে নেতারা বলেন, নারীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতেই নারী কমিশন কিছু অবাঞ্ছিত প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে বলে উল্লেখ করেন নেতারা। মুসলমানদের বিবাহ শাদী মুসলমানদের আইনে হবে, হিন্দু খ্রিস্টানদের বিবাহ শাদী তাদের আইনে হবে। সুতরাং অভিন্ন পারিবারিক আইন হতে পারে না। আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আপনার সহযোগিতার হাত গুটায় নেব, আপনার বিরুদ্ধে কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার প্রতিনিধিরা। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারা অভিযোগ করেন, কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা, যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। সমাবেশে নেতারা অভিযোগ করেন, মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার। 12 দফা ঘোষণাপত্রেও এসবের উল্লেখ করে হেফাজতে ইসলাম। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা ভারতকে সাহায্য করেছি, যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেম ওলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে শত শত মামলা প্রত্যাহার করলেও হেফাজতের নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার করছে না। সমাবেশে সংগঠনের আমিরের লিখিত বক্তব্য পাঠ করা হয়। আমার শাপলা চত্বরের বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে। সরকারের কাছে দাবি জানাবো, মামলাগুলোকে দ্রুত এই মামলাগুলোকে শেষ করে দিন। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। সমাবেশ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব। আগামী 23 মে 2024 বাদ জুমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সম্মিলিত মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় 4 দফার মহাসমাবেশ। 4 দফা দাবিতে মূলত আজকের মহাসমাবেশ অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি আলোচনা এসেছে নারী কমিশনের সংস্কার প্রস্তাব এবং কমিশন বাতিল বিষয়ে। হেফাজত নেতারা বলছেন, তাদের যে দাবি কমিশনের বাতিলের বিষয়ে সেটি যদি মানা না হয়, তাহলে ভবিষ্যতে আবারও আরেকটি শাপলা চত্বরের পুনরাবৃত্তি ঘটবে এবং সেটার জন্য দায়ী থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ মোটেও সমর্থনযোগ্য নয়। কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না, এমন মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আর নির্বাচন ইস্যুতে তিনি বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। সম্মেলনে জামাতের আমির জাতিকে দল ও ধর্মের ভিত্তিতে বিভক্ত না করার আহ্বান জানান।
আমরা। রাজধানীর মগবাজারে 2 দিনব্যাপী জামাতের জেলা ও মহানগরী আমির সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ওই কমিটি বাতিল করতে হবে, কমিটি শেষ তো রিপোর্টও শেষ। বক্তব্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন জামাত আমির। আমরা বিস্মিত হয়েছি, আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন। এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে, কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। ডাক্তার শফিকুর রহমান নির্বাচন ইস্যুতে এ সময় বলেন, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় গোটা জাতি, তাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সেটা করা উচিত। যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। জামাত আমির বলেন, প্রায় 16 বছরের হত্যা, গুম, লুটপাট ও দুর্নীতির দৃষ্টান্তমূলক বিচার না হলে পুরনো সংস্কৃতিই থেকে যাবে। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই তথ্যে বিশ্বাসী না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক সাগর রুনি হত্যাকারীদের এখনও শনাক্ত করা যাচ্ছে না। খুনের পর ঘটনাস্থলের বিভিন্ন আলামত নষ্ট এবং ডিএনএ নমুনা অস্পষ্ট হওয়ায় খুনিদের শনাক্ত করা কঠিন হচ্ছে। হাইকোর্টে দেয়া খসড়া অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে তদন্তের জন্য আরও সময় চেয়েছিল টাস্কফোর্স। তবে টাস্কফোর্স প্রধান জানান, আনুষ্ঠানিকভাবে তারা এখনও কোনো প্রতিবেদন হাইকোর্টে জমা দেননি। দায়িত্ব নেওয়ার পরপরই তারা বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করছেন। এমনকি কী কারণে খুন হয়েছেন আলোচিত এই সাংবাদিক দম্পতি, তার স্পষ্ট উত্তর জানার চেষ্টা করছেন তারা। আলাপ আলোচনা ও ঐকমত্য ছাড়া তাড়াহুড়ো করে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন, রাখাইনের বাস্তব পরিস্থিতি জেনে বুঝে করিডোরের বহুমাত্রিক ঝুঁকি বিশ্লেষণ করে এমন সিদ্ধান্ত নেওয়া জরুরি। জনগণের ম্যান্ডেট ছাড়া সরকারকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও জানান জামাত সহ বিভিন্ন দলের নেতারা। নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনীতির মাঠে কত ইস্যু, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন দাবি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আছে সরকারের বিরোধিতা, মাঠে সক্রিয় ডান বাম সব পক্ষই। ওই কমিটি বাতিল করতে হবে, কমিটি শেষ তো রিপোর্টও শেষ। এর মধ্যেই রাখাইনে জাতিসংঘের ত্রাণ পাঠাতে দেশের ভূমি ব্যবহারে সম্মত সরকার। বলা হচ্ছে এটা মানবিক প্যাসেজ বা করিডোর। যুদ্ধপ্রবণ মিয়ানমারের সাথে এমন উদ্যোগে নানা প্রশ্ন, ভয়, আতঙ্ক। কারণ রাখাইন কেবল আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের রাজ্যই নয়, চীন, ভারত, রাশিয়া সহ পরাশক্তিদের কৌশলগত স্বার্থ আছে সেখানে। সাথে বিষয়টি নিয়ে সরকারের কর্তা ব্যক্তিদের কথাবার্তায়ও তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই উপকার করতে গিয়ে অন্য দেশের বা অন্য কারো ক্ষতি করা, তাদের স্বার্থ প্রতিকূলে কাজ করা, এটা করতে দেওয়া ঠিক হবে না। দেশের জনগণও মানবে না এটা। দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে, বিশেষ করে যেসব রাজনৈতিক দল, সকলের মত নিয়ে একটা ঝুঁকিপূর্ণ এই প্রস্তাবটাকে সমাধান করা উচিত। আলোচিত এই করিডোরের ধরন, নিরাপত্তা কারা দেবে, এটি নিয়ে চীন, ভারত সহ এই অঞ্চলের দেশগুলোর মনোভাব, অনেক কিছুই স্পষ্ট নয় এখনো। সিদ্ধান্ত নেয়ার আগে তা নিয়ে জনগণের মনোভাব বোঝা আবশ্যক ছিল বলেও মনে করেন নেতারা। এটা আলটিমেটলি একটা সামরিক করিডোরে পর্যবেসিত হয় কিনা, যেহেতু এখানে পরাশক্তিগুলো যুক্ত আছে, পার্শ্ববর্তী অনেকগুলো দেশের তাদেরও বহুমাত্রিক তৎপরতা আছে। ফলে আমরা আকস্মিকভাবে কোনো আলাপ আলোচনা ছাড়া, কোনো বোঝাপড়া ছাড়া, সুতরাং এ ধরনের কোনো তৎপরতা যাবার কোনো সুযোগ নেই। আমাদের এখানে কে কার সাথে কথা বলল, তাহলে তারা নীতিগত সিদ্ধান্ত নিল কিভাবে, এবং কেন এত জলদি করে, তাও অন্তর্বর্তী সরকার কারোর সাথে আলোচনা না করে করলো, এটা একটা উদ্বেগের বিষয়।
এই করিডোর দেয়া হলে সেটি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভূমিকা রাখতে পারে কিনা সেটিও বুঝতে চান নেতারা। বিদ্যমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাস্তব পরিস্থিতিটা কি সেইটা আসলে রাজনৈতিক দলগুলোর জানা থাকা দরকার। সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক, সেই সিদ্ধান্ত যখন সকলের সাথে আলোচনা করে নেবে তখন জনগণ তাদের সরকারের সিদ্ধান্তের সাথে থাকবে। হিউম্যানিটেরিয়ান করিডোরের মাধ্যমে এখানে একটা প্যাসেজ তৈরি করে এখান থেকে তাদের একটা সেফ জোন করে সেখানে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন করা, প্রত্যাবাসন করা আমরা সম্মত জানাবো, কিন্তু এই প্রসেসটা হতে হবে এখানকার স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে। নানা উদ্যোগ নিলেও বাংলাদেশে থাকা 15 লাখের বেশি রোহিঙ্গার কাউকেই ফেরত পাঠানো যায়নি গেল 8 বছরে, বরং এখনো প্রায় প্রতিদিনই শত শত রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে আসছে বাংলাদেশে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পাল্টাপাল্টি মহড়াকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে পাকিস্তান ও ভারতের মধ্যে। শনিবার গোপন স্থান থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। এর আগে উত্তরপ্রদেশে যুদ্ধ বিমানের মহড়া চালায় ভারত। বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং বোমারু বিমান অংশ নেয় এতে। এদিকে ভারত পাকিস্তানে যখন যুদ্ধের দামামা, তখন সীমান্তবর্তী এলাকাগুলোয় সতর্ক অবস্থানে বাসিন্দারা প্রস্তুত করে রাখছেন বাংকার। ভারতের সাথে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। শনিবার আবদালি ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালানো হয়। ব্যালিস্টিক মিসাইলটি প্রায় 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। অত্যাধুনিক নতুন নেভিগেশন সিস্টেম পরীক্ষা এবং সামরিক বাহিনীর সদস্যদের সক্ষমতা যাচাইয়ের প্রশিক্ষণ দিতে এই মহড়া। এর আগে শুক্রবার উত্তরপ্রদেশে ফাইটার জেটের জরুরি অবতরণের মহড়া চালায় ভারতীয় বিমান বাহিনী। রাফাল, জাগুয়ার, মিরেজ 2000, সুখোই 30, মিগ-29 এবং C-130 যে সুপার হারকিউলিস অংশ নেয় এই অনুশীলনে। নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয় 3.5 কিলোমিটার দীর্ঘ জরুরি অবতরণ ফ্যাসিলিটি। দুই দেশের রণপ্রস্তুতিতে সীমান্ত এলাকায় চলছে বাংকার তৈরির প্রস্তুতি। ভারতীয় সামরিক বাহিনীর টার্গেট হতে পারে এই শঙ্কা। এরই মধ্যে অঞ্চলটিতে সব মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন যুদ্ধের শঙ্কা প্রবল হলেও আতঙ্কিত নয় আজাদ কাশ্মীরের বাসিন্দারা। আমরা লড়াই চাই না, তবে ভারত যদি সংঘাত শুরু করে তাদের কঠোর জবাব দেয়া হবে। ইনশাআল্লাহ পাকিস্তানের ভূমিতে এক বিন্দু ক্ষতি হতেও দেব না। আমাদের প্রতিটি শিশু সন্তানও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। একই দৃশ্য ভারতেও। জম্মু কাশ্মীরেও নিজেদের নিরাপত্তায় বাংকার প্রস্তুত করছেন বাসিন্দারা। যুদ্ধ বাঁধলে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে অংশ নিতে চান অনেকেই। আমরা আতঙ্কিত বা ভীত নই। যদি যুদ্ধ হয় তবে ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। তাদের খাবার, পানি সহ প্রয়োজনীয় সবকিছু দিয়ে সহায়তা করব। এদিকে লাগাতার নবম রাতের মতো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।